হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা এপ্রিল মাসে সবজি চাষের কথা ভাবছেন কিংবা এপ্রিল মাসে সবজি চাষে দ্রুত প্রচুর ফলন পেতে চাচ্ছেন, তাদের জন্য বলবো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কেননা আজকের ভিডিওতে দেখাবো এপ্রিল মাসে কোন কোন সবজি চাষ করা যায় এবং কিভাবে চাষ করলে আপনি দ্রুত লাভবান হবেন। এছাড়াও যে সবজি চাষ করলে আপনাকে বেশি খরচ করতে হবে না সেই বিষয়ে একটি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও একটি ঘরোয়া সার তৈরি করে দেখাবো, যেটি আপনি খুব সহজে তৈরি করে নিয়মিত যদি গাছে দিতে পারেন তাহলে গাছের চেহারাই পাল্টে যাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে ফলন আসা শুরু হবে। এছাড়াও কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেটি আপনি এর আগে কখনোই দেখেননি। সেজন্য চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে আসছে পেঁপে চাষ। আপনারা দেরি না করে এখনই ভালো কোম্পানির যে পেঁপের চারা রয়েছে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসুন, কিংবা বাজার থেকে বা নার্সারি থেকে কিনে নিয়ে এসে বসিয়ে দিন আপনাদের টবে কিংবা ছাদে। অবশ্যই শাহি পেঁপে, রেড লেডি, গ্রিন লেডি এইসব জাতের পেঁপে চাষ শুরু করতে পারেন। প্রচুর লাভবান হতে পারবেন এই মাসে। এবার আসছে মরিচ চাষ। আপনারা চাইলে এপ্রিল মাসে মরিচ চাষ আরম্ভ করে দিতে পারেন। আপনারা যে কোনো নার্সারি থেকে কিংবা বীজ থেকে চারা তৈরি করে সেখান থেকে মরিচ চাষ আরম্ভ করে দিতে পারেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো জাতের মরিচের চাষ করার জন্য। এক্ষেত্রে উচ্চ ফলনশীল যে মরিচের জাতগুলো রয়েছে, বাংলাদেশে মালিক সিড কিংবা এগ্রোওয়ানের বীজ খুবই প্রেফারেবল এক্ষেত্রে। এছাড়া আপনারা চাইলে এপ্রিল মাসে শসা চাষ আরম্ভ করে দিতে পারেন। শসা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সবজির মধ্যে অন্তর্গত। এটি সালাদ হিসেবে বেশ পরিচিত। তবে এই মৌসুমে শসা চাষ করলে আপনারা বেশ লাভবান হবেন। আপনারা বাড়িতে টবে, ছাদে এটি চাষাবাদ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে জমিতেও চাষাবাদ করতে পারেন, যাতে করে বেশ ভালো ফলন পাওয়া যায় এবং প্রচুর লাভবান হবেন। এছাড়াও আপনারা চাইলে এপ্রিল মাসে চাল কুমড়া চাষ করতে পারেন। এটি মূলত গ্রীষ্মকালীন সবজি। সো এখন আপনারা চাইলে চাল কুমড়ার বীজ সংগ্রহ করে সেগুলোকে সহজে বুনে দিন। আপনারা চালে কিংবা মাটিতে খড় বিছিয়ে কিংবা এরকম জানলা পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন। এগুলো খুবই লাভজনক। আপনারা অবশ্যই হাইব্রিড কোম্পানির যে চাল কুমড়ার বীজ রয়েছে সেটি সংগ্রহ করে বুনে দেবেন এবং চেষ্টা করবেন মালচিং পদ্ধতিতে চাষাবাদ করার জন্য। এছাড়াও আপনারা চাইলে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে কচু চাষ শুরু করে দিতে পারেন। বিশেষ করে লতি কচুর চাহিদা কিন্তু সারা বছরই থাকে। কম সার ও কীটনাশক প্রয়োজন হয় বিধায় এটি কিন্তু বেশ লাভজনক। আপনারা যে কোনো পতিত জমিতে চাষাবাদের পরিকল্পনা করতে পারেন, তবে এক্ষেত্রে পানি বা স্ট্যান্ডিং ওয়াটার থাকতে হবে। এছাড়াও কচু চাষের ক্ষেত্রে গোড়ার দিকে একটু মাটি উঁচু করে দেবেন, এতে করে প্রচুর কচুর লতি ছাড়া শুরু করবে এবং নিয়মিত ইউরিয়া সার দেবেন। আপনাদের যাদের নিচু জমি রয়েছে, কি চাষ করবেন বুঝতে পারছেন না, তারা দেরি না করে লতি কচু চাষ করা শুরু করে দিতে পারেন। এছাড়া এই মৌসুমে অর্থাৎ এপ্রিল মাসে করলা চাষ আরম্ভ করে দিতে পারেন। করলা সারা বছরই পাওয়া যায়, তবে এই মৌসুমে বেশ ভালো পরিমাণ লাভবান হওয়া যায়। বিশেষ করে আপনাদের জমিতে যদি জো থাকে তাহলে করলা চাষের ক্ষেত্রে বেশ উপযোগী। আপনারা টবে কিংবা ছাদে করলা চাষ করতে পারেন। এটি বেশ লাভজনক। এতে আপনাদের পরিবারের চাহিদা যেমন মিটবে, তেমনি বাইরেও বিক্রি করে লাভবান হতে পারবেন। হাইব্রিড কোম্পানির করলা চাষ শুরু করুন। এবার রয়েছে মিষ্টি কুমড়া চাষ। আপনারা চাইলে এপ্রিল মাসে মিষ্টি কুমড়ার বীজ বুনে দিতে পারেন, কেননা এই সময় একটি গুরুত্বপূর্ণ সময় এবং উপযুক্ত সময়। আপনারা অবশ্যই গ্রীষ্মকালীন জাতের মিষ্টি কুমড়ার বীজ সংগ্রহ করে তারপর সেটি বপন করবেন। অনেকে শীতকালীন যে বীজ রয়েছে সেটি বপন করে দেন, এজন্য পুরুষ ফুল বেশি আসে। এজন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এক্ষেত্রে মিষ্টি কুমড়া গাছের ক্ষেত্রে অবশ্যই হাইব্রিড ভ্যারাইটি বাছাই করুন। এবার রয়েছে লাউ চাষ। আপনারা চাইলে হাইব্রিড জাতের লাউ চাষাবাদ করতে পারেন। লাউ মূলত সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালে বেশি পাওয়া গেলেও আপনারা এই মৌসুমে এপ্রিল মাসে গ্রীষ্মকালীন লাউ চাষ করতে পারেন। আর আপনাদের গাছ অনেকের বেড়ে গেছে, তখন আপনারা কি করবেন, কাটিং করা শুরু করে দিন। লাউ চাষের ক্ষেত্রে অবশ্যই জৈব সার ব্যবহার করুন, দেখবেন দীর্ঘদিন ধরে সেই লাউ গাছ থেকে লাউ খেতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে ওল কচু চাষাবাদ করতে পারেন। বিশেষ করে আপনাদের বাড়ির পিছনে বা আশেপাশে যেখানে পতিত জমি রয়েছে, ছায়াযুক্ত জায়গা, সেখানেও এটি চাষাবাদ করতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে ভালো কর্ম বাছাই করতে হবে এবং একটু জমি আলগা করে দিয়ে সেখানে এগুলোকে বুনে দিতে হবে, এতে ভালো ফলন পাবেন। এছাড়া আপনারা চাইলে এই মৌসুমে ঢেঁড়স চাষ করতে পারেন।
এই মৌসুম একটি উপযুক্ত সময়। আপনারা জমিটা সুন্দর করে একটু আলগা করে নিয়ে সেখানে এরকম করে কিছু দূরে দূরে ঢেঁড়সের বীজগুলো ফেলে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই এই বীজগুলো সুন্দর অঙ্কুরিত হচ্ছে। আর ঢেঁড়সের অবশ্যই হাইব্রিড জাত বাছাই করুন। দেখতে পাচ্ছেন সবগুলো বীজ অঙ্কুরিত হয়েছে। ঢেঁড়স চাষের ক্ষেত্রে আগে ভিজিয়ে রাখুন বীজটি 24 ঘন্টার জন্য। এছাড়াও এপ্রিল মাসে আপনারা পটল চাষ করতে পারেন। ভালো শিকড় সংগ্রহ করুন যে কোনো নার্সারি থেকে। এবং পটল চাষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এরকম হ্যান্ড পলিনেশন করে দেবেন। এতে করে দেখতে পাবেন প্রচুর পরিমাণে পটল টিকে গেছে বা লাল হয়ে নষ্ট হয়ে যাবে না। এর পাশাপাশি আপনারা চাইলে কিছু পিজিআর গাছে স্প্রে করে দিতে পারেন, যাতে করে প্রচুর পরিমাণে ফলন হয়। এছাড়াও আপনারা চাইলে টমেটো চাষ করতে পারেন, গ্রীষ্মকালীন টমেটো। অর্থাৎ আপনারা টবে যারা একটু ভোজন রসিক বা সচেতন তারা করতে পারেন। এবার রয়েছে ডাঁটা শাক চাষ। আপনারা চাইলে দেরি না করে 2-4 টাকার ডাঁটা শাকের বীজ সংগ্রহ করে নিয়ে এসে জমি একটু আলগা করে ছিটিয়ে দিন। এর পাশাপাশি আপনারা লাল শাকের বীজও নিয়ে নিতে পারেন। অর্থাৎ ডাঁটা শাক ও লাল শাকের বীজ একত্রে নিয়ে এগুলো জমিতে ছিটিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা চাইলে ধুন্দল চাষের পরিকল্পনা করতে পারেন এই এপ্রিল মাসে। এজন্য হাইব্রিড যে ধুন্দলের বীজ রয়েছে সেটি সংগ্রহ করে দেরি না করে অবশ্যই বুনে দিতে পারেন, দ্রুত ফলন হবে। এছাড়া আপনারা অনেকে বলতে চেয়েছেন যে আপনারা কি বরবটি চাষ করতে পারবেন কিনা। অনেকে বলেন এটি শীতকালীন। না ভিউয়ার্স, এটি হলো গ্রীষ্মকালীন সবজি। আপনারা চাইলে এই মুহূর্তে বরবটির বীজ সংগ্রহ করে বুনে দিতে পারেন। বেশ ভালো চাহিদা থাকে এবং এর উৎপাদনও কিন্তু বেশ হয়। আপনারা চাইলে অবশ্যই চাষাবাদ করতে পারেন। বিশেষ করে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বরবটি চাষের জন্য যেন গাছের গোড়ায় পর্যাপ্ত পানি থাকে, তাহলে দেখতে পাবেন প্রচুর ফলন হচ্ছে। এছাড়া অনেকে বলেন কোনো টিপস আছে কি যাতে করে দ্রুত সময়ের মধ্যে যে কোনো গাছে, বিশেষ করে মরিচ গাছে প্রচুর ফুল ফল আসে। এজন্য একটি সার অবশ্যই দিতে হবে। চলুন দেখি কিভাবে তৈরি করবেন। শুরুতেই কিছু পরিমাণ ছাই নিয়ে নেবেন একটি ব্লেন্ডারের মধ্যে। এবার নিতে হবে একটি কলা। একটি কলাকে ঠিক এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। কলাতে প্রচুর পটাশিয়াম থাকে, যা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উৎকৃষ্ট জৈব সার। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে এর সাথে অবশ্যই কিছু পরিমাণ পানি অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 লিটার পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা ঠিক এতটুকু পানি অ্যাড করে দেবেন। দেওয়া হয়ে গেলে এবার এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। আপনাদেরকে বলে রাখি, ছায়ে প্রচুর ফসফরাস থাকে, আপনারা অনেকে জানেন না। তো ঠিক এভাবে সুন্দর করে কিছুক্ষণ ব্লেন্ড করে নেবেন। এবার ব্লেন্ড করা হয়ে গেলে সেই উপাদানটি সুন্দর করে ছেঁকে নিন। দেখতে পাচ্ছেন একটি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেবেন। এই যে নিচে যে দ্রবণটি তৈরি হয়ে গেল, এটি কিন্তু নিয়মিত গাছের গোড়ায় দিতে পারেন। এটি খুবই উৎকৃষ্ট মানের জৈব সার। আর এটি নিয়মিত যদি গাছে দেন, দেখবেন সেই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফল আসছে এবং এগুলো ধীরে কাজ করলেও এটি কিন্তু গাছকে সাস্টেইনেবল করবে, অর্থাৎ দীর্ঘদিন সজীব রাখতে সাহায্য করবে। এছাড়াও যে কোনো গাছে পাতা কোঁকড়ানো দূর করতে এবং গাছের বৃদ্ধির জন্য জিঞ্জার রুট পাউডার নিয়ে নেবেন। কতটুকু নেবেন আপনারা চেষ্টা করুন 2 থেকে 3 চামচ পরিমাণ 5 লিটার পানিতে মিশানোর জন্য। ঠিক এভাবে মিশিয়ে ফেলবেন। মিশানো হয়ে গেলে অবশ্যই এটাকে গাছে স্প্রে করে দেবেন অথবা গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দেবেন।